পৃথিবীতে নিষিদ্ধ দেশ কোনটি? সাধারণ জ্ঞানের খুবই সাধারণ একটি প্রশ্ন। আর এই সাধারণ প্রশ্নটির উত্তরটাও প্রায় সবারই জানা। সুউচ্চ হিমালয় পর্বতমালার উত্তরাংশে অবস্থিত অপার রহস্যে ঘেরা এক দেশ তিব্বত। আর এই তিব্বতই পৃথিবীতে নিষিদ্ধ দেশ হিসেবে খ্যাত। অজানা রহস্য আর দুনিয়াজোড়া কৌতূহলী বাইরের দুনিয়া থেকে তিব্বতকে আলাদা করেছে। এর রাজধানী লাসায় বহুকাল বহির্বিশ্বের মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। সেই থেকে নিষিদ্ধ দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পায় তিব্বত। বরফের চাদরে মোড়া দুর্গম প্রকৃতির এই দেশটি পৃথিবীর সবচেয়ে উঁচু জনপদ। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির থেকে শুরু করে সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, গভীরতম গিরিখাত এবং পৃথিবীর দীর্ঘতম রানওয়ে ও সবচেয়ে উঁচু রেললাইনটির অবস্থানও এই তিব্বতে। শুধু তাই নয়, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদের মতো একাধিক গুরুত্বপূর্ণ জলাধারের উৎপত্তিও এই তিব্বতের মালভূমিতেই। দুর্গম প্রকৃতি, বরফগলা নদী আর অজানা রহস্যে ভরপুর এই রহস্যরাজ্যের বিভিন্ন অজানা বিষয় নিয়েই আলোচনা করব আমাদের আজকের এই পর্বে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তার আগে অনুরোধ করব, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। হিমালয়ের পাদদেশে দুর্গম পাথুরে বরফগলা নদী আর মালভূমির উপর অবস্থিত এক জনপদ তিব্বত। তিব্বত গণচীনের অধীনে স্বায়ত্তশাসিত একটি অঞ্চল হলেও অধিকাংশ তিব্বতীয় এই অঞ্চলকে চীনের অংশ হিসেবে মানতে নারাজ। তিব্বত মালভূমির মোট আয়তন 25 লক্ষ বর্গ কিলোমিটার হলেও রাজনৈতিকভাবে তিব্বত হিসেবে পরিচিত অঞ্চলটির আয়তন 12,28,400 বর্গ কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে তিব্বতীয় মালভূমির গড় উচ্চতা প্রায় 16,000 ফুট। অধিক উচ্চতায় অবস্থিত হওয়ার কারণে আয়তনে বিশাল হওয়া সত্ত্বেও তিব্বতে জনবসতি খুবই কম। বর্তমানে তিব্বতে মোট জনসংখ্যা রয়েছে 35 লাখ, অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে 3 জনেরও কম মানুষ বাস করে। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি এই অঞ্চলের মানুষগুলো প্রকৃতির মতোই শান্ত। তাই শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে খুব বেশি কিছু জানাতে পছন্দ করেন না। এমনকি বাইরের দুনিয়া সম্পর্কেও তারা তেমন আগ্রহ দেখান না। তিব্বতের রহস্যময়তা এবং বহির্বিশ্ব থেকে আড়ালে থাকার সবচেয়ে বড় কারণ এর পাহাড়ি ও দুর্গম ভূপ্রকৃতি। তিব্বতের রাজধানী লাসা থেকে মাত্র 100 কিলোমিটার দূরে গোবি মরুভূমির অবস্থান। দুর্গম এবং বৈরী এই মরুভূমি বরাবরই ভ্রমণকারীদের এই দেশটিতে প্রবেশে নিরুৎসাহিত করেছে। হাজার হাজার ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় এবং বছরে প্রায় 8 মাসই বরফাচ্ছাদিত থাকায় এখানে জীবনধারণও বেশ কঠিন। এছাড়া রক্ষণশীল বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিধিনিষেধ এবং লামাদের কঠোরতাও তিব্বতের নিষিদ্ধ দেশ হিসেবে পরিচিতি পাওয়ার অন্যতম কারণ হিসেবে কাজ করেছে। তিব্বতের ইতিহাস মূলত তিব্বতী বৌদ্ধ ধর্মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তিব্বতী শাসকদের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্মের সূচনা হয় তিব্বতে, আর এর মাধ্যমেই তিব্বতের ধর্মভিত্তিক সংস্কৃতি গড়ে উঠতে শুরু করে। আনুমানিক 600 খ্রিস্টাব্দে ইয়ারলুং উপত্যকায় গ্নামরি স্রোং বৎসন নামের এক গোষ্ঠী অধিপতি তিব্বত মালভূমির বিচ্ছিন্ন বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করেন। পরবর্তীতে 629 খ্রিস্টাব্দে তার পুত্র সগাম্পু তিব্বতকে একটি শক্তিশালী সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার রাজত্বকালেই তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রবেশ করে। এ সময় তিব্বত সাম্রাজ্য দক্ষিণ ও পূর্ব এশিয়ার একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত ছিল, যা বর্তমান পাকিস্তানের পূর্বাংশ, ভুটান ও নেপাল পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তীতে 1251 সালে মঙ্গোলীয়রা তিব্বতকে নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নেয়। এরপর 1260 সালে গ্রো-মেগান সোস নামের এক ধর্মগুরু তিব্বতী বৌদ্ধ সমাজে ধর্ম ও রাষ্ট্রকে এক সূত্রে গাঁথেন। পরবর্তীকালে 14দশ শতকে এসে তিব্বতের রাজনৈতিক ক্ষমতা ধর্মীয় গুরু দালাই লামাদের নিয়ন্ত্রণে চলে যায়। তিব্বতের ইতিহাসে প্রথম দালাই লামা হিসেবে বিবেচিত হন দ্গে-দুন গ্রুপ। মূলত তার হাত ধরেই তিব্বতে দালাই লামাদের যুগের সূচনা হয়। দালাই লামা শব্দটি মূলত মঙ্গোলীয় শব্দ দালাই বা মহান এবং তিব্বতীয় শব্দ লামা বা শিক্ষক, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বর্তমান 14দশ দালাই লামা তেনজিন গ্যাতসো মাত্র 5 বছর বয়সে 1940 সালে দালাই লামা হিসেবে নিযুক্ত হন। অষ্টাদশ শতকে গোটা ভারতবর্ষ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে চলে গেলেও মূলত ভৌগোলিক কারণে তিব্বতকে পরাধীনতা বরণ করতে হয়নি। কিন্তু 1950 সালে চীনা কমিউনিস্ট বাহিনী তিব্বতে আক্রমণ চালায় এবং তিব্বত দখল করে নেয়। এ সময় চীনা বাহিনী শান্তিপ্রিয় তিব্বতীদের উপর ব্যাপক অত্যাচার ও নিপীড়ন চালায় এবং 6000 উপাসনালয় ধ্বংস করে দেয়। এর মধ্য দিয়েই মূলত তিব্বতে দালাই লামাদের শাসনের অবসান ঘটে যায়। তবে এরপরও 14দশ দালাই লামা তেনজিন গ্যাতসো চীন, জাতিসংঘ এবং বিশ্বের বিভিন্ন দেশের সাথে তিব্বতীদের স্বাধীনতা নিয়ে আলোচনা চালিয়ে গেলেও তা ফলপ্রসূ হয়নি।
বরং চীন সরকারের তোপের মুখে 1959 সালে তিব্বত ছেড়ে ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় স্বেচ্ছা নির্বাসনে চলে যান এবং সেখানে তিনি স্বাধীন তিব্বতের নির্বাসিত সরকার প্রতিষ্ঠিত করেন। সেই থেকে তিব্বতীরা দালাই লামার নেতৃত্বে স্বাধিকার আন্দোলন চালিয়ে গেলেও তা আজও সফলতার মুখ দেখেনি। তিব্বতীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে তাদের ধর্ম। সংখ্যাগরিষ্ঠ তিব্বতীদের ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর দালাই লামা হল একাধারে তিব্বতীদের প্রধান ধর্মগুরু এবং রাজনৈতিক প্রধান। তিব্বতীরা দালাই লামাকে বুদ্ধের অবতার মনে করেন, তাই দালাই লামার প্রতি তাদের রয়েছে শর্তহীন ভক্তি আর আনুগত্য। এমনকি অতীতে একসময় দালাই লামার শুকনো বিষ্ঠা থেকে অসুস্থ তিব্বতীদের জন্য ঔষধ তৈরি করা হতো। ভক্তি ও আনুগত্যের অংশ হিসেবে তিব্বতীরা সবসময় সাথে দালাই লামার ছবি রাখেন। কোনো বিদেশি পর্যটক সাথে দালাই লামার ছবি রাখলে তিব্বতীদের কাছে তারা অধিক সমাদরও পেয়ে থাকেন। তিব্বতীদের দালাই লামা নির্বাচনের পদ্ধতিটি বেশ বিচিত্র। দালাই লামার মৃত্যুর পর নতুন দালাই লামার খুঁজে বের হন লামারা। তারা বিশ্বাস করেন মৃত্যুর পর দালাই লামা ফের পুনর্জন্ম লাভ করেন। এজন্য লামারা কোনো একটি স্বপ্ন বা দিব্যদৃষ্টির অপেক্ষায় থাকেন। দালাই লামার মৃত্যুর পর তারা লাসা শহরের পূর্বে লাহামপূর্ণ সরোবরের তীরে ধ্যানে বসেন। সেই ধ্যানে লামাদের প্রধান লামা তার অলৌকিক অভিজ্ঞতার মাধ্যমে এঁকে দেন নতুন দালাই লামার ছবি। আর লামারা সেই ছবি নিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে খুঁজতে থাকেন ছবির নতুন দালাই লামাকে। আর ছবির সাথে হুবহু মিলিয়ে দালাই লামাকে খুঁজে বের করতে তাদের কয়েক বছর পর্যন্ত সময় লেগে যায়। তিব্বতীয় সংস্কৃতির মধ্যে বিয়ে এবং অন্ত্যেষ্টিক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে এক নারী ও এক পুরুষের মধ্যে বিয়ে হয় না। এখানে এক নারী পরিবারের সব ভাইকে একসাথে বিয়ে করেন। তিব্বতীয়দের মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়ার ধরনও অদ্ভুত। এখানে মরদেহ পুড়িয়ে ফেলা বা মাটিতে পুঁতে ফেলার পরিবর্তে মরদেহ কেটে টুকরো টুকরো করে কোনো পাহাড়ের চূড়ায় রেখে আসা হয়। তাদের বিশ্বাস অনুযায়ী পাহাড়ে থাকা শকুনের পাল মরদেহের সৎকার ও তার আত্মাকে স্বর্গে নিয়ে যেতে সাহায্য করে। তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী শহর লাসা। 11,990 ফুট উচ্চতায় অবস্থিত লাসা বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত। লাসা শব্দের অর্থ ল্যান্ড অফ গড বা দেবতাদের আবাসভূমি। পৃথিবীর উচ্চতম স্থান হওয়ার কারণে এবং দুর্গম প্রাকৃতিক পরিবেশ ও লামাদের কঠোরতার কারণে এই লাসা নগরী বাইরের পৃথিবীতে এক অচেনা জগৎ। তদুপরি 1980 সালের আগ পর্যন্ত এই শহরে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ ছিল। মূলত এসব কারণেই বাইরের জগৎ থেকে বহুকাল পুরোপুরি বিচ্ছিন্ন ছিল লাসা নগরী। এছাড়াও এ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কয়েকবার চীনাদের তিব্বত আক্রমণ এবং উপনিবেশকালে ব্রিটিশদের বেশ কয়েকবার তিব্বত অভিযানের চেষ্টার কারণে তিব্বতীদের মধ্যে বাইরের মানুষের প্রতি ঘৃণা ও অবিশ্বাস জন্ম নেয়। এর প্রেক্ষিতেই ত্রয়োদশ দালাই লামা থুপতেন গিয়াৎসো লাসা শহরে বাইরের মানুষের প্রবেশ নিষিদ্ধ করেন। সেই থেকেই লাসা পৃথিবীব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত হয়ে ওঠে। তবে 1980 সালের পর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পোতালা প্যালেস বিস্ময়কর স্থাপত্যে, ইতিহাস, ঐতিহ্যে আর নান্দনিকতায় অনন্য এক রহস্যময় প্রাসাদ। তিব্বতের লাসায় অবস্থিত এই জগৎবিখ্যাত প্রাসাদে বসেই রাজত্ব করেছেন পঞ্চম থেকে শুরু করে চতুর্দশ দালাই লামা। এই প্যালেসের সাথে জড়িয়ে রয়েছে তিব্বতের উত্থান পতনের ইতিহাস। 127 মিটার উঁচু এবং 360 মিটার প্রশস্ত বিশালাকার এই প্রাসাদটি 1649 সালে নির্মিত হলেও বিশ্ববাসীর সম্মুখে আসে অনেক পরে। 1904 সালে আমেরিকার বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকা প্রথম এই প্রাসাদের ছবি প্রকাশ করে। আর এর মাধ্যমেই সোনার চূড়া দেয়া রহস্যময় এই পোতালা প্রাসাদ সম্পর্কে বিশ্ববাসী প্রথম জানতে পারে। পৃথিবীর সর্বোচ্চ এবং বৃহত্তম পামির মালভূমির একটি বৃহৎ অংশের অবস্থানও এই তিব্বতে। প্রায় 25 লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই মালভূমিটির গড় উচ্চতা 4000 মিটার। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি হওয়ায় একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত ছাড়াও উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে বিস্তৃত এই বিশাল মালভূমিটি। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গটির অবস্থানও এই তিব্বতে। তিব্বতের দক্ষিণাংশে অবস্থিত হিমালয়ের সবচেয়ে উঁচু স্থান এটি। পর্বত শৃঙ্গটির উচ্চতা 29,032 ফুট। তিব্বতীয়রা একে চোমলুংমা নামে ডেকে থাকে, যার অর্থ বিশ্বের দেবী মা। নেপালিদের কাছে এটি আবার সাগারমাথা নামে পরিচিত। তবে যে নামেই ডাকা হোক না কেন, মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, এতে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে প্রতি বছর এর উচ্চতা প্রায় 2 ইঞ্চি করে বাড়ছে। 1953 সালে তেনজিং নোরগে ও এডমন্ড হিলারি প্রথম আনুষ্ঠানিকভাবে মাউন্ট এভারেস্ট জয় করে। তবে এই পর্বতচূড়া আরোহণ করতে গিয়ে 1922 সাল থেকে এখন পর্যন্ত 350 জন পর্বতারোহী প্রাণ হারিয়েছেন।
পৃথিবীর হাজার হাজার রোমান্সপ্রিয় মানুষ এভারেস্ট জয় করলেও এর চেয়ে 2 কিলোমিটার কম উঁচু কৈলাস পর্বত আজও কেউ জয় করতে পারেনি। কোনো এক রহস্যজনক কারণে আজও পৃথিবীর মানুষের কাছে অধরা রয়ে গেছে এই কৈলাস পর্বত। এ পর্যন্ত যারাই এই পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতিপ্রাকৃত সব ঘটনা। 11 শতকে মহাযোগী মিলারেপাই কৈলাসে উঠতে ব্যর্থ হয়ে ফিরে এসে আর কাউকে এই দুঃসাহস দেখাতে নিষেধ করে দেন। কৈলাসের পাদদেশে রয়েছে মানস সরোবর ও রাক্ষসতাল। এই দুই হ্রদ এশিয়ার দীর্ঘতম সিন্ধু ও ব্রহ্মপুত্র সহ বেশ কিছু নদীর উৎপত্তিস্থল। কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মের অনুসারীদের কাছে পবিত্র তীর্থস্থান হিসেবে বিবেচিত। হিন্দু ধর্মের পুরাণে কৈলাস পর্বতকে শিবের লীলাধাম বলা হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি এবং সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মতো যদি পৃথিবীর গভীরতম গিরিখাত দেখতে হয় তাহলেও আপনাকে তিব্বতেই যেতে হবে। ইয়ারলুং জাংবো নদী দ্বারা গঠিত ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাত হিসেবে পরিচিত। এর দৈর্ঘ্য প্রায় 505 কিলোমিটার এবং গভীরতা 2268 মিটার। তবে স্থানভেদে এর সর্বনিম্ন গভীরতা 550 মিটার এবং সর্বোচ্চ গভীরতা 7782 মিটার পর্যন্ত। তিব্বতের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি হওয়ায় এখানে ব্যতিক্রমী উদ্ভিদ ও জীববৈচিত্র্য দেখা যায়। এ অঞ্চলে কয়েক হাজার প্রজাতির উদ্ভিদ দেখা যায়। এদের মধ্যে তিব্বতের নাইনচি শহরে জাতীয় প্রকৃতি সংরক্ষণ এলাকায় প্রায় 2500 বছরের পুরনো একটি সাইপ্রেস গাছ রয়েছে, যার দৈর্ঘ্য 102.3 মিটার। এটি এখন এশিয়ার সবচেয়ে লম্বা গাছ। তিব্বতের স্থানীয় প্রাণীকুলের মধ্যে তিব্বতীয় মাস্টিক প্রজাতির কুকুর বিশেষভাবে উল্লেখযোগ্য। 66 সেন্টিমিটার উচ্চতার বিশালাকৃতির এবং সিংহ সদৃশ্য কুকুরগুলো বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। এছাড়াও রয়েছে ইয়াক, একাধিক প্রজাতির হরিণ, তুষারচিতা, গাধা, লিংস, বাদামি ভালুক, সোনালী বানর, হনুমান এবং বাঘ। প্রতি বছর শীতকালে এই তিব্বত মালভূমি পাড়ি দিয়েই লাখ লাখ অতিথি পাখি সাইবেরিয়া থেকে ভারতবর্ষে আসে। তিব্বতকে বলা হয়ে থাকে এশিয়ার জলাধার, কারণ এখানে অবস্থিত গ্লেসিয়ার এবং মানস সরোবর ও রাক্ষসতাল সহ অন্যান্য বরফগোলা হ্রদগুলো এশিয়ার বৃহত্তম একাধিক নদ নদীর উৎপত্তিস্থল। এখানে উৎপন্ন প্রধান নদ নদীগুলো হচ্ছে সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইরাবতী, সালুইন এবং মেকং। জনসংখ্যার হিসেব অনুযায়ী এশিয়ার শতকরা 46% অর্থাৎ প্রায় অর্ধেক মানুষই জীবন ধারণের জন্য এই তিব্বতে সৃষ্ট নদ নদীর উপর নির্ভরশীল। এই নদ নদীগুলোর উপর প্রত্যক্ষ নির্ভরশীল দেশগুলোর মধ্যে ভারত ও চীন ছাড়াও রয়েছে নেপাল, ভুটান, বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম, মিয়ানমার, কম্বোডিয়া, লাওস এবং থাইল্যান্ড। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুমণ্ডলের চাপও কমতে থাকে। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে তিব্বতের উচ্চতা অধিক হওয়ায় এখানকার বিমানবন্দরে বিমানগুলোর উড্ডয়নের জন্য লম্বা রানওয়ে প্রয়োজন হয়, যে কারণে বিশ্বের দীর্ঘতম রানওয়েটি এই তিব্বতে অবস্থিত, যার দৈর্ঘ্য প্রায় 6 কিলোমিটার। এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু রেললাইনটির অবস্থানও এই তিব্বতে। তিব্বতকে চীনের মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী এই রেললাইনটি অতিক্রম করার সময় রেলগুলোকে সর্বোচ্চ 5000 মিটারের বেশি উচ্চতায় উঠতে হয়। এই সময় প্রত্যেকটি যাত্রীর জন্য আলাদা অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা হয় এবং প্রতিটি বগিতে একজন করে চিকিৎসক নিয়োগও বাধ্যতামূলক করা হয়েছে। ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতিক বিস্ময়, ধর্ম এবং মানুষের জীবনাচারের বিচারে তিব্বত বাস্তবে কোনো নিষিদ্ধ দেশ নয়, বরং তিব্বত একটি প্রাকৃতিক অত্যাশ্চর্যের দেশ। প্রিয় দর্শক, এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে চাইলে বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।